পদত্যাগ দাবিতে আজও বিক্ষোভ। ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা বললেন, চেষ্টার কমতি নেই। সরকার সুষ্ঠু পদক্ষেপ নেয়, আইন শৃঙ্খলা বাহিনী যেন আরো বেশি কঠিন অবস্থা গ্রহণ করে। সরকার আমাদেরকে সেফটি, সিকিউরিটি, নিশ্চয়তা এটা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। রাত 8টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যদি ডেকে নিজের চেয়ার রক্ষা করার জন্য বলতে পারে যে পুলিশ আর আগে থেকে স্ট্রং হয়েছে, এই তার স্ট্রংনেস। স্বরাষ্ট্র উপদেষ্টা তার কাজে ব্যর্থ হয়, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। আজই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3 ইউনিট, জানালেন আইজিপি। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ সেনা প্রধানের। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংস্কার নিয়ে অবান্তর আলোচনা করলে মূল কাজ আড়াল হয়ে যাবে বললেন তারেক রহমান। খুলনায় 16 বছর পর মহানগর বিএনপির সম্মেলনে নেতা কর্মীর ঢল। 5 দাবিতে সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন। বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ। এবার বরখাস্ত ডিএমপির সাবেক 2 যুগ্ম কমিশনার। বিতর্কিত নির্বাচনে জড়িত আইজিপি সহ 103 কর্মকর্তার পদক প্রত্যাহার। জুলাই হত্যা মামলায় রিমান্ডে আতিক সহ 3 জন। দুয়ারে দুয়ারে ধর্ণা দিয়েও মিলছে না পেনশন। ঝুলে আছে প্রায় 80,000 আবেদন। নিষ্পত্তিতে দরকার 8,000 কোটি টাকা। বন্ড ইস্যু করে সমাধানের চেষ্টা। এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ বাংলাদেশের বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। স্বপ্ন বাঁচাতে ব্যাটারদের ওপর আস্থা টাইগার কোচের। টানা জয়ে উজ্জীবিত কিউইরা। মধ্যরাতের জরুরি সংবাদ সম্মেলনে আজ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দাবি করেন আগের থেকে পরিস্থিতির উন্নতি ঘটেছে। যদিও রোববার রাতে রাজধানীর অন্তত 2টি স্থানে দুর্ধর্ষ ছিনতাইয়ের শিকার হয়েছেন নগরবাসী। এ পরিস্থিতিতে আইজিপি জানান, ডাকাতি ছিনতাই রোধে আজই একযোগে মাঠে নামছে র্যাব, এটিইউ ও ডিএমপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যর্থতার দায় স্বীকার করে উত্তরণের চেষ্টার কমতি নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। দিবাগত রাত 3টায় সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে। বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সোমবার সকালে রাজশাহীতে আইজিপি জানান, ছিনতাই রোধে আজই মাঠে নামছে আইন শৃঙ্খলা বাহিনীর 3টি ইউনিট। আর ব্যর্থতা স্বীকার করে আইন উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে চেষ্টার কমতি নেই সরকারের। রাত্রিকালীন ছিনতাই, দিনেও ছিনতাই হচ্ছে, তা আমরা এই জিনিসটা আমাদের নোটিশে নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ 3 অর্গানাইজেশন মিলে তারা একটা ইন্টেন্সিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকের থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এইভাবে উন্নতি হয় কিনা, না হয় আমাদের অন্য স্ট্র্যাটেজি নিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের এই গত 6 মাসে মাঝে মাঝে মোটামুটি ভালো থেকেছে, মাঝে মাঝে খুব খারাপ হয়েছে। ধ্বংসপ্রাপ্ত কিছু প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি, বিশেষ করে পুলিশ প্রশাসন। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচণ্ড তাড়না এবং চেষ্টা আছে। আইজিপি আরও জানান, 3 ইউনিট মাঠে নামার পরও পরিস্থিতির উন্নতি না হলে ভিন্ন পরিকল্পনা নেওয়া হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। একের পর এক ছিনতাই, ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে
রাজধানীতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দ্রুত অপরাধীদের দৃশ্যমান শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। অন্যদিকে বনশ্রীতে দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় ঘটনাস্থলে সেনা সদস্যরা এলে তাদের কাছে নিরাপত্তা নিশ্চিতের আকুতি জানান তারা। আশিক এলাকায় দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত নগরবাসী। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। উচিত মূল্য দিয়ে আমরা কিনি তারপরে দেখা গেছে হ্যাঁ চোর ধরা পড়ছে, এই পুলিশ আমাদেরকে ফাঁসাই দেয়। আমরা চাই, আমাদের জোর দাবি যে আমাদেরকে আইনিভাবে আমাদেরকে প্রোটেক্ট করা হোক। ঘটনাস্থলে সেনাবাহিনী এলে তাদের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানান এলাকাবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফার্মগেটে ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেন এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ধর্ষণের মতো জঘন্য অপরাধী সহ সন্ত্রাসীদের কঠোর শাস্তি দৃশ্যমান করার দাবি জানান তারা। আমার সংবিধান আমাকে গ্যারান্টি দেয়, সেটিও আমাদের ভায়োলেট হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি দিস গভর্নমেন্ট মিজারেবলি ফেইলড। আমাদেরকে আমাদের বেসিক হিউম্যান রাইটস, রাইট টু লাইফ, এটা পূরণ করতে পুরোপুরিভাবে ব্যর্থ হচ্ছে। তিনি যদি তার কাজে ব্যর্থ হয় তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। তিনি কি তাহলে কি এই ইন্টারিম গভর্নমেন্টকে প্রশ্নবিদ্ধ করতে এই জায়গায় বসে আছে? যতক্ষণ না আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে আমরা ছাত্র সমাজ মাঠ ছাড়বো না এবং কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছি। দ্রুত যদি দেশের জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হলে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের চলমান পরিস্থিতিতে অতিরিক্ত বল প্রয়োগ না করারও আহ্বান জানান তিনি। সকালে সাভার সেনানিবাসের ফায়ারিং রেঞ্জে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিংয়ের দক্ষতা অত্যন্ত জরুরি। এটা মৌলিক প্রশিক্ষণের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময়ে এই উচ্ছৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কাজ যেন না হয়। বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো। সংস্কার নিয়ে অবান্তর আলোচনা করলে মূল কাজ আড়াল হয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশের অধিকাংশ মানুষ মনে করেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। দুপুরে খুলনা মহানগর দক্ষিণ বিএনপির কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। সকাল থেকেই সার্কিট হাউস মাঠের সমাবেশস্থলে দলে দলে জড়ো হন নেতাকর্মীরা। বিভিন্ন ব্যানার নিয়ে স্লোগান দেন তারা। অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। প্রথম অধিবেশনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে যদি আমরা সংস্কারের কথা বলেছি, কিন্তু সংস্কার নিয়ে যদি আমরা প্রতিনিয়ত শুধু অবান্তর আলোচনা করতে থাকি, তাহলে আমাদের যে মূল কাজগুলো, অর্থাৎ দেশের মানুষের সমস্যার সমাধান করা, সেটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের সমস্যার সমাধান হোক, সেটি রাস্তায় পথ চলার, রাস্তাঘাটের নষ্ট রাস্তাঘাট ঠিক করার সমস্যার সমাধান হোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা হোক, কৃষকদের কৃষি ব্যবস্থা হোক, স্বাস্থ্য ব্যবস্থা, যেটাই হোক না কেন, আমরা কিছু কিছু ক্ষেত্রে হয়তো কিছু কিছু সফলতা বা সফলতার দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছি আমরা, কিন্তু এখনো সম্পূর্ণভাবে সফল হতে পারিনি। দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সাভারের ধামরাই যাত্রাবাড়ি মাঠে ঢাকা জেলা বিএনপির সমাবেশ চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহীন,
দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে সেটিকে নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্যর দাম সহনীয় পর্যায়ে রাখা সহ যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে মূলত 8 দিনে 64 জেলায় দেশের 68 জেলায় সমাবেশ করছে বিএনপি এবং তারই ধারাবাহিকতায় আজকে ঢাকা জেলা বিএনপির যে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে সেটি ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে লোকারণ্য এই যাত্রাবাড়ি যে মাঠটি ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে ইতিমধ্যে লোকে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবং এই সমাবেশটি দুপুর 2টায় শুরু হওয়ার কথা সেটি কিন্তু আমরা দেখেছি দুপুর 12টার আগের থেকে কিন্তু লোকজন এই মাঠে আসা শুরু করেছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপি তারা কিন্তু মাঠে এই মঞ্চে আসা শুরু করেছেন এবং তারা এখানে স্লোগান দিচ্ছেন, দলীয় নেতাদের নামে স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে দাবি জানাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি হয়েছে দেশের বিভিন্ন জায়গায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি সহ খুন, বিভিন্ন ধরনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটিকে নিয়ন্ত্রণে আনার জন্য এবং সেখান থেকে উন্নত করার জন্য, পরিস্থিতি উন্নত করার জন্য একই সঙ্গে দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণহীনভাবে দাম বাড়ছে এবং যেই পরিস্থিতি দ্রব্যমূল্যের পরিস্থিতি সেটিকে সহনীয় পর্যায়ে রাখা সহ এবং আগামী নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করার জন্য মূলত আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে মির্জা ফখরুল আলমগীর বিএনপি মহাসচিব তিনি এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন এবং তিনি বক্তব্য রাখবেন। এখানে এই যে ঢাকা জেলার যে নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপির তারাই এই সমাবেশে উপস্থিত হবেন। আপনারা জানেন যে গত কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতারা দেখা করেছিলেন, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতারা, সেখান থেকে কিন্তু তারা একটা আশ্বস্ত হয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বরে নির্বাচন দিবে এবং তারপরেই কিন্তু তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন যে মূলত সেই নির্বাচনের রোডম্যাপ যত দ্রুত ঘোষণা করা হবে তত দ্রুতই অনেকটাই সংকট কেটে যাবে এবং নির্বাচনমুখী হলে সাধারণ মানুষ অপরাধ এবং দেশে যে নানা ধরনের সংকট চলছে সেই সংকটগুলি কিন্তু অনেকটাই কেটে আসবে। এই ধরনের বক্তব্য কিন্তু বিএনপি তারা বলছেন। তাদের দাবি যে নির্বাচিত একটি সরকার, জনগণের একটি সরকার যদি ক্ষমতায় আসে তবে অন্তপক্ষে যে সংকটগুলি তৈরি হচ্ছে দেশ জুড়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, দ্রব্যমূল্যের যেই লাগামহীন ঊর্ধ্বগতি সহ অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেই সংকটগুলি অনেকটা কাটিয়ে উঠতে গেলে সেখানে নির্বাচন সরকারের আসলে বিকল্প নেই বলে বিএনপির দাবি করছে। তো সেই কারণে আজকের এই সমাবেশ, কিছুক্ষণের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর এই সমাবেশে আসবেন, তিনি বক্তব্য রাখবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা জেলা বিএনপির ধামরাইতে অনুষ্ঠিত সমাবেশের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে। জামায়াত যখনই সুযোগ পেয়েছে তখনই পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ছাত্রদল ও ছাত্র শিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয়। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, সরকারের থেকে রাজনৈতিক দল গঠনে প্রশ্নবিদ্ধ হবে অন্তর্বর্তী সরকার। সকালে নয়াপল্টনে জাতীয়তাবাদী দলের প্রধান কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনে নিহত ও আহত রিকশা, ভ্যান ও অটো চালকদের পুনর্বাসন এবং হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে কথা বলেন বিএনপির দুই নেতা। রিজভী বলেন, ৭১-এর পর নিষিদ্ধ ছিল জামাত, তাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন জিয়াউর রহমান। এখন পেছন দিয়ে ছুরি মারার চেষ্টা করছে তারা। এ সময় গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান জানান সালাম। ছাত্র শিবিরের অনেক এখন যারা নেতা তারা ছাত্রলীগের মধ্যে অবস্থান করে ছাত্রলীগের অনেক পদ পদবি পেয়েছেন। অনেকে ছাত্র শিবিরকে বলে গুপ্ত ছাত্রলীগ। এর উত্তর কি করে দেবেন? এর তো অনেক প্রমাণ, অনেক নাম, অনেক তালিকা আমাদের কাছে আছে। আর আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি যখনই সুযোগ পেয়েছে বিএনপিকে পেছন থেকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিদেশে বাংলাদেশের বন্ধু থাকলেও কোনো প্রভু থাকবে না। কিছু কিছু গণমাধ্যম আধিপত্যবাদীদের সেবা দাসে পরিণত হয়েছে উল্লেখ করে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে জামাতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার এক সেমিনারে কথা বলেন তিনি। অনেকেই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড উপাধি হাইজ্যাকের দৌড় শুরু করেছে বলেও মন্তব্য করেন জামায়াতের এই নেতা।
বিদেশে বন্ধু থাকবে আমাদের, কিন্তু বিদেশে আমাদের কোনো প্রভু থাকবে না। বিদেশে আমাদের বন্ধু থাকবে, আমরা সকলের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কে হবে, নির্বাচনে কে যাবে আর যাবে না তা যদি একটা দেশের পররাষ্ট্র সচিব এসে এখানে উকালতি করে, এরা কি বন্ধু? এরা হচ্ছে শত্রু, এরা প্রভুত্বের ভূমিকা পালন করে। আর এদেশের যেসব পত্রপত্রিকা তার দালালি করে তাদের পক্ষে কথা লেখেন, কলামিস্টরা লেখেন। অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং এস.এম. মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় 6 আগস্ট থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে বিপ্লব কুমার ও মেহেদী হাসান সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরাপোশ ভাতা পাবেন। এছাড়া 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকা তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার করা হয়। জুলাই অভ্যুত্থানে রাজধানীর ভাটারা থানার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলামের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে আদেশ দেন। একই আদালত আলাদা মামলায় ডিএমপির সাবেক এডিসি শাহেন শাহকে 4 দিন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার 3 দিন, ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসির খান জ্যোতি, ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও এসি রাজন কুমার সাহা সহ 12 আসামিকে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর আগাম জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 9 ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী, স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীকে আগাম জামিন দেন হাইকোর্ট। পরে এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। এর আগে 2024 সালের 22 ডিসেম্বর নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস.কে. সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। বেসরকারি টেলিভিশন চ্যানেল 1 সম্প্রচার বন্ধে বিটিআরসির সিদ্ধান্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে চ্যানেল 1 সম্প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবীরা জানান, এই আদেশের ফলে 16 বছর পর চ্যানেল 1 খুলতে সব আইনি বাধা কাটল। এর আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2010 সালের 27 এপ্রিল চ্যানেল 1-এর সম্প্রচার বন্ধ করে দেয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন চ্যানেল 1-এর ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ এ বিষয়ে হাইকোর্টে আবেদন করে এবং আবেদনটি খারিজ হয়ে যায়। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, অনুমতি না নিয়ে চ্যানেল 1 কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে, আর সেজন্য চ্যানেলটি বন্ধ করা হয়েছে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে দেশের মেডিকেল কলেজে কমপ্লিট শাটডাউন পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েন সেবা নিতে যাওয়া রোগীরা। বিক্ষোভকারীরা বলছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখবেন। এমবিবিএস ডিগ্রি ছাড়া নামের সঙ্গে ব্যবহার করা যাবে না চিকিৎসক পরিচয়। ম্যাটসের কার্যক্রম বন্ধ ও বিসিএস পরীক্ষায় বয়স বৃদ্ধি সহ 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সরকারি মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের।
সোমবার সকালে রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ ও সিলেট সহ বেশ কয়েকটি জেলায় মেডিকেল কলেজের ক্লাস পরীক্ষা সহ সব একাডেমিক কার্যক্রম বর্জন করেন ইন্টার্নরা। জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবরে স্মারকলিপি দেন তারা। দ্রুত 10,000 চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্যপদ পূরণ ও মানহীন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল বন্ধের দাবি জানান তারা। আমার কথা হলো যে তারা কি আসলে অসুস্থ হলে তারা কি যাবেন ম্যাটস বা ডিএমএফদের কাছে? তারা তো ঘুরে ফিরে এমবিবিএস এর কাছেই আসছেন। তারা ডাক্তার হিসেবে নিজেদের দাবি করতেছে ঠিকই, কিন্তু তাদের তো প্রপার কোনো এডুকেশন নাই। অনতিবিলম্বে ম্যাটস ডিএমএফ যারা আছে তাদেরকে বহিষ্কার করতে হবে। এমবিবিএস বিডিএস ছাড়া কারোর নামের পূর্বে ডক্টর বসবে না, কোনোভাবেই না। যারা ডিএমএফ তারা ডিএমএফ এর পরিচয় দিবে, যারা ম্যাটস তারা ম্যাটস এর পরিচয় দিবে। ডাক্তার নামের পাশে কেউ বসাইতে পারবে না এমবিবিএস বিডিএস ছাড়া। আর যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা রাজপথ ছাড়বো না। মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতিও পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। ভোগান্তি হচ্ছে, তারপরে ইন্টার্নি ডাক্তার ওনারা থাকলে সবসময় তো রোগীর দেখাশোনা করতে পারে, কিন্তু এটা তো হচ্ছে না। তারা কাজে ফেরুক, এটা আমরা চাই, তাহলে আমাদের চিকিৎসা ভালো হবে। যেহেতু আমরা রোগী, আমরা চাই যে দ্রুত আমরা সুস্থ হই। সেহেতু ডাক্তার যদি বা ইন্টার্নিরা যদি না থাকে তাহলে তো আমরা দ্রুত সুস্থ হব না। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইন্টার্নরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে গাজীপুরে রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সকালে কালিয়াকৈরে উপজেলার হাইটেক রেল স্টেশনের সামনের রেল লাইন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি নামের পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে, তবে তাদের এ নাম পছন্দ হয়নি। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে। দ্রুত সময়ের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করতে হবে। সকল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় যে সিদ্ধান্তটা হয়েছিল সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ জিনিসটা থাকবে, কিন্তু যখন প্রজ্ঞাপন দেওয়া হলো, প্রজ্ঞাপন দেওয়ার পরও সেখানে দেখা গেল যে অন্য দুটো বিশ্ববিদ্যালয়ের নামের সামনে বাংলাদেশ থাকবে। আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম হোক বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি। জননিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে চলছে গণপদযাত্রা। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, বিশেষ করে নারীর প্রতি যে নিপীড়ন অথবা ছিনতাই, ডাকাতি, এই যে চলমান যে অস্থিরতা সারা দেশে চলছে তারই আসলে বিরুদ্ধে বা বিশেষ করে যারা আয়োজন করেছে আজকের এই সমাবেশ পরবর্তী সচিবালয় পর্যন্ত যে গণপদযাত্রা, তারই প্রেক্ষাপটে তারা বলছেন যে সারা দেশে যে চলমান অস্থিরতা, চলমান যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেইটার উপর ভিত্তি করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি জানাচ্ছেন। একই সঙ্গে তারা এই যে অবস্থা চলছে এবং ধর্ষণ, নিপীড়ন এবং বিশেষ করে রাস্তায় যে ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটছে তাদেরকে আসলে চিহ্নিত করে বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। এবং এই সমাবেশ পরবর্তী মূলত আসলে গণপদযাত্রার আয়োজন করেছে ধর্ষণ এবং নিপীড়ন বিরোধী একটি প্ল্যাটফর্মের পক্ষ থেকে, এবং আজ দুপুর 2টার পর থেকেই আসলে তারা এখানে সমাবেশ স্থলে আসছে। এবং আমরা দেখছি যে আশপাশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সমাবেশে অংশ নিয়েছে এবং সমাবেশ পরবর্তী পদযাত্রায় তারা অংশ নিয়েছে। একই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখছি যে তারা বক্তব্য রাখছেন। বক্তব্যে তারা কিন্তু স্পষ্ট করে বলছেন যে যেই অবস্থা চলছে পুরো দেশে, বিশেষ করে ঢাকার শহরে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং ধর্ষণের ঘটনা ঘটেছে দেশের বিভিন্ন জায়গায়, সেই ঘটনার প্রেক্ষাপটে কিন্তু তারা বলছেন যে এই ঘটনাগুলো একদমই অপ্রত্যাশিত, নতুন বাংলাদেশে সেটি কাম্য নয়। কারা ঘটাচ্ছে সেটি চিহ্নিত করে
তারা কারা ঘটাচ্ছে সেটা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। একই সঙ্গে তারা বলছেন যে যেহেতু এই আইন শৃঙ্খলার যে অবনতি সেটাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ধরনের ব্যবস্থা নিতে পারেননি, যে কারণে তারা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে এবং সেই পদত্যাগের দাবিতে তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা এই শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে তারা কিন্তু পদযাত্রা গণপদযাত্রা করবে। তো এই ছিল এখনকার মতো শহীদ মিনার থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে হাসিনা সরকার, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ আশ্বাস দিয়েছেন তার দল ক্ষমতায় গেলে অর্থনৈতিক আমলাতান্ত্রিক জটিলতা কমানো হবে। অর্থনীতির সত্যিকার সংস্কারে কোনো রাজনৈতিক দলই আগ্রহ দেখায়নি বলে মনে করেন সিপিডির চেয়ারপারসন রেহমান সোবহান। এ বাস্তবতার নিরিখে কৌশল সাজানোর তাগিদ তার। সিপিডি আয়োজিত 2 দিনব্যাপী সম্মেলনে এসব কথা উঠে এসেছে। হাসিনা সরকারের অর্থনৈতিক খাতের অনিয়মের চিত্র উঠে এসেছে শ্বেতপত্রে। এদিকে অর্থনীতি পুনর্কৌশল গঠিত টাস্ক ফোর্স করেছে নানা সুপারিশ। তারই আলোকে ভবিষ্যৎ অর্থনৈতিক কৌশল নির্ধারণের রাজধানীর ব্র্যাক সেন্টারে 2 দিন ব্যাপী সম্মেলনের আয়োজন করেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তাতে বৈচিত্র্যহীন রফতানি ও কঠোর আমদানি নীতির মতো চ্যালেঞ্জ সহ ব্যবসার বেহাল দশার কথা উঠে এসেছে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যেটাকে আমরা বলি ট্যারিফ প্রেফারেন্স, যে সুবিধা সেটা আমরা বিভিন্ন মার্কেটে হারাবো। আমাদেরকে কম্পিট করতে হবে অন ইকুয়াল টার্মস, অন ইকুয়াল ফুটিং উইথ আদার কান্ট্রিজ, সেটা আমাদেরকে করতে হবে। আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হ্যাজ বিন অ্যাবিসমাল টু আন্ডারস্টেট এনিথিং এলস, সো ইট ইজ নাথিং টু গো অ্যান্ড টক অ্যাবাউট। কিন্তু আমি যদি দেখি দি টোটাল গ্লোবাল বাস্কেট ইজ 1.75 ট্রিলিয়ন, দ্যাটস দ্য সাইজ অফ দ্যাট বাস্কেট। Imagine the size of the opportunity. এ সময় বিএনপি নেতা ও সাবেক বাণিজ্য মন্ত্রী আশ্বাস দেন তার দল রাষ্ট্র ক্ষমতায় গেলে কমানো হবে অর্থনৈতিক ভোগান্তি। ব্যাংকিং সেক্টরে বড় ধরনের রিফর্ম আনতে হবে, স্টক মার্কেট, শেয়ার বাজারে। The banking sector should not be the only way to raise fund. আমরা তো শেয়ার বাজারটা এখানে প্র্যাকটিক্যালি ধ্বংস হয়ে গেছে। শেয়ার বাজারের আমাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। ক্রান্তিকাল পার করা অর্থনীতি প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন বয়ে বেড়াতে হচ্ছে বিগত সরকারের লুটপাটের ক্ষত। পরামর্শ দেন রফতানি বহুমুখীকরণের। We need to be cognizant of all this and then utilize this as appropriate levers, bring efficiencies in these 3 things that I think are fundamental for our diversification enablers. অর্থনীতিবিদ রেহমান সোবহানের পরামর্শ অতীতের আলোচনা বাদ দিয়ে বাস্তবতাকে সামনে রেখে করতে হবে সংস্কার, কৌশলী হতে হবে দ্বিপাক্ষিক বাণিজ্যে। I don't know how many special task forces just to look at the problems of diversification and promoting exports from the leather industry have been set up. ব্যাংক ও শেয়ার বাজারেও বড় ধরনের সংস্কারের তাগিদ উঠে আসে সিপিডির আয়োজনে। অন্তরা সেন, সময় সংবাদ। বছরের পর বছর ঘুরেও অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা। অর্থের অভাবে আটকে থাকছে জরুরি চিকিৎসার মতো বিষয়। টাকার মুখ দেখার আগেই অনেককে পরপারে পাড়ি জমাতে হচ্ছে। অবসর সুবিধা বোর্ড কর্তৃপক্ষ বলছে অর্থের সংস্থান না থাকায় ঝুলে আছে প্রায় 80,000 আবেদন, যা নিষ্পত্তি করতে প্রয়োজন 8,000 কোটি টাকা। শিক্ষা উপদেষ্টা বলছেন আপাতত বন্ড ইস্যু করে অর্থ ছাড়ের চেষ্টা চলছে। সালাউদ্দিনের ক্যামেরায় আরো জানাচ্ছেন শাকির আহমেদ। মুন্সিগঞ্জের রামপাল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কাজী আলাউদ্দিন। বয়সের ভারে নুজো এই শিক্ষক সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পান। শিক্ষক জীবনের শেষ সম্বল অবসরের টাকা দিয়ে চিকিৎসা করাবেন, কিন্তু 4 বছর ধরে অবসর বোর্ডে ধর্ণা দেওয়ার পরও হদিস নেই সেই অর্থের। চাকরি শেষ হয়ে গেছে 2020 সালে। আগামী মাসে আমার অপারেশন হবে। দিনের পর দিন আসছি, এসলে বলি তারা যে টাকা নেই, পরে আসেন। শুধু আলাউদ্দিন নন, শিক্ষকতা শেষ করে বছরের পর বছর অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পেতে প্রত্যন্ত অঞ্চল থেকে বারবার রাজধানীর ব্যানবেজ ভবনে এসেও কোনো সমাধান না হওয়ায় হতাশ মানুষ গড়ার এসব কারিগর। 5 বছর হয়ে গেছে, এখনো অবসর ভাতা পাইছি না। 28-এর কথা বললো যে 28 সালের আগে হবে না। পারতেছে এখানে চলে যেতে, না পারতে থাকতে এখানে।
অনেক শিক্ষক টাকার আশায় ঘুরে ঘুরে মারা গেছেন, এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন উত্তরাধিকারীরা। তারা বলে যে অডিটের কাজ চলতেছে, এই চলতেছে, এরকম করে ঘোরাচ্ছে। 5 বছর পরে টাকা দিয়ে আমরা কি করব? ওনার টাকাটা উনি তো আর বুক করতে পারলো না। অনুসন্ধানে জানা যায় বোর্ডে ঝুলে আছে 38,000 আবেদন, আর কল্যাণ ট্রাস্টে অনিষ্পন্ন আবেদনের সংখ্যা 36,000। সব আবেদন নিষ্পত্তি করতে প্রয়োজন প্রায় 8,000 কোটি টাকা। কর্তৃপক্ষ বলছে শিক্ষকদের চাঁদা ও এফডিআর এর লভ্যাংশ থেকে প্রাপ্ত সামান্য আয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ ছাড় করা সম্ভব নয়। আর আবেদনের 1/3 কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদের হওয়ায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে আলাদা বিশেষ অনুদান দেওয়ার দাবি অবসর বোর্ডের। আমি একটা আবেদন ইতিমধ্যে জমা দিয়েছি যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের খাত থেকে কোনো থোক বরাদ্দ দেওয়া যায় কিনা বা কোনো বিশেষ অনুদান হিসেবে দিয়ে এই সমস্যার সমাধান করা যায় কিনা। শিক্ষা উপদেষ্টা বলছেন স্বল্পমেয়াদী বন্ড ইস্যু করে অবসর ও কল্যাণ ট্রাস্টের আবেদন নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। আগামী বাজেটে এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষকদের অবসর সুবিধার অর্থ পেতে যেসব বিড়ম্বনা রয়েছে তা দূর করতে রাষ্ট্রকে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষা বিশেষজ্ঞরা। দীর্ঘদিন শিক্ষকতা করার পরে তারা এক ধরনের আনহেলদি লাইফ লিড করেন, সমাজে মর্যাদার সাথে বসবাস করতে পারেন না, তারা চিকিৎসার অভাবে ভুগেন, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা ভালো শিক্ষক পাবো না। শিক্ষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে মেধাবীরা এ পেশায় আসতে আগ্রহ হারাবেন বলে শঙ্কা তাদের। কৃষ্ট হবে না। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভয়াবহ ইঞ্জিন সংকটের মুখে অনেকটা জোড়াতালি দিয়ে চলছে রেলওয়ে পূর্বাঞ্চলের রেল যোগাযোগ। প্রতিদিন যাত্রী পরিবহনের পাশাপাশি জ্বালানি তেল, কন্টেইনার এবং সার পরিবহনের জন্য 116টি ইঞ্জিন প্রয়োজন হলেও বরাদ্দ মিলছে মাত্র 72টি। এর মধ্যে অর্ধেকের বেশি ইঞ্জিন জরাজীর্ণ এবং ত্রুটিপূর্ণ। এই অবস্থায় চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহের মতো গুরুত্বপূর্ণ রুটের ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামের পাহাড়তলী ওয়ার্কশপে মেরামতের জন্য ইঞ্জিনের এই আসা যাওয়া বলে দিচ্ছে কতটা ইঞ্জিন সংকটে ঢুকছে পূর্বাঞ্চল। রক্ষণাবেক্ষণ কিংবা বিরতি নেওয়ার কোনো সুযোগ নেই। ত্রুটি সারিয়েই ইঞ্জিনগুলোকে যাত্রীর পাশাপাশি পণ্য পরিবহনের জন্য ছুটতে হচ্ছে, অথচ যাত্রা শেষে নির্দিষ্ট সময় পর্যন্ত ইঞ্জিনগুলোকে বিরতিতে রাখতে হয়। লোকোমোটিভের কারণে ট্রেন শিডিউল বিপর্যয় হচ্ছে, সময় মতো ট্রেনগুলো তার প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়তে পারতেছে না। আবার দেখা গেছে যে প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়ার পরে মাঝামাঝি যাওয়ার পরে ইঞ্জিন ট্রাবল দেয়। রেলওয়ে পূর্বাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহন স্বাভাবিক রাখতে প্রতিদিন অন্তত 116টি ইঞ্জিনের প্রয়োজন। তার বিপরীতে ইঞ্জিনের বরাদ্দ মিলছে মাত্র 70 থেকে 72টি। এছাড়া জ্বালানি তেল, কন্টেনার এবং সার পরিবহনের জন্য 14টি ইঞ্জিন দরকার হলো এই মুহূর্তে বরাদ্দ পাওয়া যাচ্ছে 5 থেকে 6টি। ফরেন মাল এগুলো সংগ্রহ করতে সময় লাগে 1 থেকে 1.5 বছর, 2 বছর সময় লাগে, কিন্তু যথাযথ বাজেট না পাওয়ার কারণে এই কাঙ্ক্ষিত স্পেয়ার না পাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। ইঞ্জিন সংকটের মুখে ঢাকা চট্টগ্রাম এবং চট্টগ্রাম কক্সবাজার রুটের ট্রেনগুলো জোড়াতালে দিয়ে চালানোর চেষ্টা করা হলো। ভোগান্তিতে পড়েছে চট্টগ্রাম থেকে সিলেট এবং ময়মনসিংহ রুটের যাত্রীরা। যে ইঞ্জিনটা দিলে যে সিলেট থেকে ট্রেন কাজ করে আসছে, ওই ইঞ্জিনটা আবার রিপেয়ার হওয়ার পরে, মেনটেন্স হওয়ার পরে আবার সিলেটের উদ্দেশ্যে যায়, এই জন্য সময় কিছুটা সময় বিলম্ব। ইঞ্জিন সংকট এতটাই প্রকট, চাহিদার অর্ধেকও পাওয়া যাচ্ছে না। আর তাই রেলওয়ের ওয়ার্কশপগুলিতে নষ্ট হয়ে যাওয়া ইঞ্জিন মেরামত চলছে দ্রুতলয়ে। শুধুমাত্র রেলের বহর যুক্ত করতে এই পাহাড়তলী ওয়ার্কশপে একযোগে মেরামত করা হচ্ছে 31টি ইঞ্জিন। দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার কর্মকর্তা কর্মচারীরা। রেলওয়ের পাহাড়তলী ওয়ার্কশপ থেকে কমল দে, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করবে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে ফিরেছেন নাহিদ রানা ও মাহমুদুল্লাহ রিয়াদ, বাদ পড়েছেন সৌম্য ও তানজিম সাকিব। এই মুহূর্তে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিয়ন,
চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে টস ভাগ্যটা আসলে বাংলাদেশের পক্ষে থাকলো না। শেষ পর্যন্ত টসটা হেরেই গেলেন শান্ত এবং বাংলাদেশ এখন প্রথমে ব্যাটিং করবে। আমরা গতকালই যখন ম্যাচের কন্ডিশন নিয়ে পিচ নিয়ে কথা বলেছিলাম তখনই আসলে জানানো হয়েছিল যে টসে এই ম্যাচে যে জিতবে সেই আসলে প্রথমে ফিল্ডিং নেবে, কারণ রাওয়ালপিন্ডিতে গত ৩-৪ বছরের ইতিহাস যদি টানা যায় তাহলে এখানে রাতের দিকে যে ডিউটা আসে, যে শিশিরটা পড়ে, সেটার কারণে বোলারদের জন্য বোলিং করাটা খুবই কষ্টকর হয়ে যায়। সেক্ষেত্রে আসলে যত বড় রানই বোর্ডে থাকুক না কেন তখন রান তাড়া করাটা প্রতিপক্ষের জন্য খুব সহজ হয়ে যায়। তো সেটাই আসলে বাংলাদেশের জন্য এখন হবে। তো নিউজিল্যান্ডকে আটকাতে হলে বাংলাদেশকে এই ম্যাচে অন্তত ৩৩০ থেকে ৩৪০ রান করতেই হবে, না হলে আসলে যেই রকমের ব্যাটিং প্যারাডাইস আমরা যতকাল দেখেছি তৈরি করা হচ্ছে এখানে, সেখানে এর চেয়ে কম রান করলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপকে আটকানো প্রায় অসম্ভব বলা যেতে পারে। তবে হ্যাঁ, বাংলাদেশ যদি আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স দেখাতে পারে, বিশেষ করে নাহিদ রানাকে আজ ইনক্লুশন করা হয়েছে তানজিম হাসান সাকিবের জায়গায়, তিনি যদি চমক দেখাতে পারেন তার গতি দিয়ে, সঙ্গে তাসকিন এবং মুস্তাফিজ যদি তাদের কাজটা করতে পারেন এবং রিশাদ হোসেন তার লেগ স্পিনিং ভেলকিটা দেখাতে পারেন, তাহলেই শুধুমাত্র আমরা বলা যেতে পারে বাংলাদেশ কম টোটাল হলেও হয়তো বা সেটাকে আটকানো যাবে। মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলাদা করে বলতে হচ্ছে, রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্পিনারদের যে ইতিহাস বলছে সেখানে সবচেয়ে বেশি সুবিধা পান অফ স্পিনাররা। এখানে ইকোনমিক বোলিংয়ের যে রেকর্ড, সেই রেকর্ডে অফ স্পিনাররাই সবচেয়ে বেশি এগিয়ে। তা আজ মূল দায়িত্বটা স্পিনারদের মধ্যে কিন্তু দিতে হবে মেহেদী হাসান মিরাজকেই। মাহমুদুল্লাহ রিয়াদকে দলে আনা হয়েছে, তাকে দায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন সৌম্য সরকার। সাম্প্রতিক ফর্ম হয়তো বা সৌম্যের ভালো নয়, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে কিন্তু তার রেকর্ড খুবই ভালো। নিউজিল্যান্ডের মাঠে, নিউজিল্যান্ড দেশে সবসময় সৌম্য তার নিউজিল্যান্ডের বিপক্ষে রান করেছেন। সেই জায়গায় সৌম্যকে সরিয়ে রিয়াদকে নিয়ে আসাটা অনেকটাই গেম্বল খেলেছে। এখন দেখা যাক এই জুয়া যেটা খেলা হয়েছে বাংলাদেশের ম্যানেজমেন্টের পক্ষ থেকে সেটা কতটা কাজে লাগে, কারণ মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু একটা ইনজুরির মধ্যে ছিলেন। সেই ইনজুরি থেকে তিনি ফিরে এসেছেন এবং এসেই তাকে সরাসরি স্কোয়াডে নেওয়া হয়েছে এমন একটা ম্যাচে, যেই ম্যাচটাতে বাংলাদেশকে জিততেই হবে। আজ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হবে, এবং বাংলাদেশ যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু এই গ্রুপের পুরো জানটাই কিন্তু টিকে থাকবে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের লড়াইয়ে তখন নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান তিনটি দলই থাকবে। তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ এবং পাকিস্তান যে ম্যাচটি খেলবে সেই ম্যাচটির উপর নির্ভর করবে বাকি সব কিছু। কিন্তু আজকের ম্যাচের উপর আসলে বাংলাদেশ এবং পাকিস্তান দু দলেরই ভাগ্য নির্ধারণ করছে। আমরা প্রচুর দর্শক আসতে দেখেছি, যাদের সঙ্গে কথা বলেছি তারা প্রত্যেকে বাংলাদেশকে সমর্থন করছেন। লোকাল পাকিস্তানিরা এসেছেন, দুবাই থেকে, সৌদি আরব থেকে বাংলাদেশিরা এসেছেন, তারা সবাই একটা কথাই বলছেন, তারা ভালো খেলা দেখতে চান। হার জিত অনেক পরের হিসেব, কিন্তু ভালো খেলা দেখতে চান। ইন্ডিয়ার বিপক্ষে যেভাবে ব্যাটসম্যানরা ফল করেছে সেই ধরনের কোনো খেলা তারা দেখতে চান না। শান্তদের পাশ থেকে অন্তত শান্ত, মুশফিক, রিয়াদ তারা যেন দায়িত্বটা নিতে পারেন সেই চেষ্টাটা যেন বাংলাদেশ করে। তো রাওয়ালপিন্ডি থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নিয়ন মোহাইমিন জানাচ্ছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ে।